আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আজ আমরা কথা বলতে চাই এমবি আবদুল্লাহ নামে। আপনারা নিশ্চয়ই জানেন প্রায় 32 দিন পর ভারত মহাসাগরে যে ছিনতাইয়ের শিকার হয়েছিল এমবি আবদুল্লাহ, সেটি 32 দিন পর সোমালিয়া উপকূল থেকে অর্থাৎ জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে বর্তমানে দুবাইয়ের পথে। সেই জাহাজটি বা 23 নাবিক কীভাবে মুক্তি পেলেন সেসবের নেপথ্যের গল্প শুনবো আমরা। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন KSRM গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আমরা যতদূর জানি যে এই যে আমরা এই জাহাজটার কিভাবে মুক্তি পেল সেটা নিয়ে যদি একটু বিস্তারিত আপনার সাথে শুনতে চাই, সেটা হচ্ছে যে সচরাচর যেই জাহাজগুলো আসলে ছিনতাইয়ের কবলে পড়ে বা জলদস্যুদের কবলে পড়ে, বিশ্বের অনেক জাহাজে সেখান থেকে শেষ পর্যন্ত আসলে উদ্ধার হয় না বা মুক্ত করা যায় না। কিন্তু বেশ বিস্ময়করভাবে এই জাহাজটা আমরা এমবি আবদুল্লাহ, আপনাদের যে জাহাজটি, সেটা প্রায় 32 দিন বা 33 দিনের মাথায় আপনারা মুক্ত করে নিয়ে আসলেন। এই নেপথ্যের গল্পটা একটু শুনতে চাই। আসলে এই নেপথ্যের গল্পের পিছনে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি কাজ করেছে সেটা হলো গিয়ে আমাদের 2010-এর ডিসেম্বরে আর একটা জাহাজ এরকম সোমালিয়া পাইরেটরা নিয়ে গিয়েছিল। তখন আমরা যে কাজগুলো করেছিলাম, যেভাবে করেছিলাম, ওখানে আমরা পরে কিছু কিছু জিনিস দেখেছিলাম যে এটা হয়তো আমরা আরেকটু অন্যভাবে করলে হয়তো জিনিসটা আরেকটু তাড়াতাড়ি হতো। এইটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে কি, এই যেটা আপনি বললেন, অনেকে মালিক জাহাজ রেখে চলে যায় বা এ করে। সত্যি কথা বলতে কি, আমাদের জাহাজের মালিকদের জাহাজটা পুরোপুরি বিমা করা থাকে এবং ক্রুদের ব্যাপারে সরাসরিভাবে ওইভাবে কোনো বাইন্ডিং থাকে না। শুধু থাকে ক্রুরা আমাদের জাহাজে যখন জয়েন করে তাদের সাথে একটা এগ্রিমেন্ট থাকে, 6 মাস বা 9 মাসের জন্য চাকরি করবে। কোনো কারণে যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হয় অথবা অনেক সময় মৃত্যু হতে পারে, ওটার জন্য ওদেরকে একটা ক্ষতিপূরণ দেওয়ার মতো এরকম একটা এগ্রিমেন্ট থাকে। আর যে সমস্ত মালিকরা জাহাজ ছেড়ে চলে যান, ওই সমস্ত মালিকরা মোটামুটিভাবে বলতে পারেন তাদের মূল উদ্দেশ্যই থাকে, যেহেতু জাহাজের বিমা করা আছে, তারা যদি জাহাজটাকে ছেড়ে দেয় আফটার সার্টেন পিরিয়ড, আগে যে সময়টা ছিল এখন ওইটা আছে, তাহলে কিন্তু বিমার টাকাটা পুরাটা তারা পেয়ে যায়। এই জন্য তারা কথাবার্তা বললে, নেগোসিয়েশন অনেক লম্বা সময় নেয়, ওই পিরিয়ডটা কোনো রকমের বিমা দেওয়া সময়টা পার করে তারা জাহাজটাকে অ্যাবান্ডন করে যায়। কিন্তু আমাদের বেলায় যেহেতু আমরা সবাই বাংলাদেশের, আমাদের জাহাজের মালিক বাংলাদেশ, ক্রুরা সবাই বাংলাদেশ, স্বাভাবিকভাবে আমাদের সব কিছুর ঊর্ধ্বে ছিল ক্রু। আমরা জানি ওরাই হচ্ছে গিয়ে সোমালিয়ান পাইরেটরা যে নিয়েছে, ওদের কিন্তু জাহাজের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কার্গোর প্রতিও ইন্টারেস্ট নেই। তাদের একমাত্র ইন্টারেস্ট হলো গিয়ে আমাদের ক্রু। ওদের জীবনের বিনিময় বা যারা যতটুকু আদায় করতে পারে সেটাই হলো তাদের মূল উদ্দেশ্য। আর আমাদের ছিল যে আমাদের সবই যাক, কিন্তু আমাদের ক্রুরা যেন সুস্থ থাকে, এটা আমাদের মালিক পক্ষের সরাসরি নির্দেশ ছিল। আমরা এটা নিয়ে আমাদের সরকারের সাথে কথা বলেছি, ওনাদেরও একই অভিমত, সবারই আমরা একই, যে আমরা কোনো অবস্থায় ক্রুদের নিরাপত্তার ব্যাপারে কোনো অবস্থায় আমরা কোনো ধরনের সমঝোতাতে বা কাউকে এটা অ্যালাউ করবো না, আমাদের যেন ওদের নিরাপত্তার বিন্দুমাত্র ঝুঁকিতে তারা পড়ে। আর নেক্সট হচ্ছে গিয়ে যেটা বলছিলাম, জাহানমনি থেকে আমরা একটা অভিজ্ঞতা পেয়েছি। দ্বিতীয় যে অভিজ্ঞতাটা ছিল, আমরা জাহানমনির সময় যখন কথাবার্তা শুরু করেছি, কথাবার্তা শেষ হওয়া পর্যন্ত এই সময়টা যখন শেষ হয়েছে, এরপরে আমরা আমাদের কথাবার্তা অনুযায়ী কাজ করার যে অ্যাকশানটা তখন শুরু করেছিলাম। এবার আমরা যেহেতু জাহানমনির একটা অভিজ্ঞতা ছিল, আমরা ফ্রম ডে ওয়ান আমরা প্যারালালি দুইটা কাজই করেছি। এক হলো কথাবার্তার ভিত্তিতে আমরা কীভাবে, যদি কথাবার্তাটা আমাদের সাকসেসফুল হয়, কীভাবে ওটা আমরা ইমপ্লিমেন্ট করব, সেটা আমরা প্যারালালি শুরু করেছি। জাহানমনির ব্যাপারে কথাবার্তার পরে আমাদের 3 সপ্তাহ সময় নিয়েছিল কথাবার্তা অনুযায়ী কাজ করতে, কিন্তু এবারে আমরা ওই 3 সপ্তাহ সময়টা সরাসরি বাঁচিয়ে ফেলেছি। আর একটা এখানে যে জিনিসটা কাজ করেছে, জাহানমনি ছিল আমাদের 43rd শিপ তখনকার সময়, আর এবার হচ্ছে কি সিঙ্গেল শিপ। তো পাইরেট কমান্ডাররা সাধারণত জাহানমনির সময় 4-5টা জাহাজের দায়িত্বে একজন থাকতো, একসাথে তাদেরকে না 4-5টা জাহাজের, এবং তারা একটাতে করে আবার 7 দিন 8 দিন বসে থাকতো, আর একটা জাহাজে যেতে, এইভাবে অনেক লম্বা একটা ইন্টারাপশন হতো। কিন্তু এই বেলা এটা কন্টিনিউয়াস পাইরেট কমান্ডার জাহাজে থাকাতে এটাও আমাদের স্পিড আপ করেছে। আর সবচেয়ে
সবচেয়ে মূল কথা, উদ্দেশ্য আমাদের একটাই ছিল, তারা তাদের স্বার্থের কোনো একটা কারণে নিয়েছে, আর আমাদের উদ্দেশ্য হলো জাহাজটা যে কোনো কিছুর বিনিময়ে ফেরত আনা, আমাদের ক্রুদেরকে মনে করে সুস্থ অবস্থায় সুন্দরভাবে আগের মধ্যে কোনো ধরনের যেন সামান্যতম যেন তাদের কোনো ক্ষতি না হয় ইয়ে রেখে তাদেরকে নিয়ে আসা হলো মূল উদ্দেশ্য। এবং এটার জন্য স্বাভাবিকভাবে আমাদেরকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে। এক্ষেত্রে অনেকে বলছেন যে মুক্তিপণ দিয়ে জাহাজটি মুক্ত করা হয়েছে, এটা কি আসলে কতটুকু? আপনাকে এই যে মুক্তিপণের যে কথাটা বলছেন, এই মুক্তিপণের কথাটাও আমার কোন অবস্থাতেই আমি এই ব্যাপারে আলোচনা করতে পারবো না, কারণ এটা আমার একটা বাধ্যবাধকতা রয়েছে, আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। সেটা হচ্ছে গিয়ে আমাদের ইন্টারন্যাশনাল, আমাদের অনেকের সাথে কাজ করতে হয়, নিয়মকানুনের বাইরে গিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ ওদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা কোঅপারেশন আছে, লিখিত একটা ইয়ে আছে, এগ্রিমেন্ট আছে। তো ওইটার বাইরে গিয়ে আমি এটার মানে এই টপিকটা সম্বন্ধে আমার আসলে বলার কোনো এখতিয়ার বা জুরিসডিকশন এই মুহূর্তে বা কোনো সময় ছিল না, এখনও নাই, এবং এটা বলার কোনো এই ক্ষেত্রে আপনারা জাতীয় এবং আন্তর্জাতিক পক্ষগুলোকে আসলে কিভাবে কাজে লাগিয়েছেন? স্বাভাবিকভাবে প্রথমে আমার সবার আগে আমাদের যে জাতীয় শক্তিটা বা জাতীয় জিয়াটা ওটাকে কাজে লাগিয়েছি। আমাদের এখানে প্রথমেই আমাদের যেটা ছিল, সর্বপ্রথম জাহাজে যখন একটা এই ধরনের ঘটনা ঘটে, আমাদের ডাইরেক্ট ফোকাল পয়েন্ট হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট অফ শিপিং। ডিপার্টমেন্ট শিপিংয়ে যে ডাইরেক্টর জেনারেল সাহেব আছেন, কমোডর মাকসুদ, ওনার সাথে আমাদের সরাসরি কথা হয়েছে, ওনাকে বলেছে এই সিচুয়েশানটা, উনি তখন সাথে সাথে শিপিং মিনিস্টার মন্ত্রী মহোদয়কে জানিয়েছেন। আর যেহেতু এটার সাথে একটা পররাষ্ট্র বা আমাদের দেশের বাইরেও কিছু কাজ আছে, সেই জন্য আমরা এই ঘটনার পর দিনই আমরা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে ডাকে, আমাদের কথাবার্তা শুনতে চায়। এই রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম সাহেব, রিটায়ার্ড, উনি ওনার মিটিংটা চেয়ার করেন। ডাইরেক্টর জেনারেল অফ মোফা, আমাদের আফ্রিকার ওনারা সবাই অনেকেই ছিলেন, ডিজিএফআই সবাই লোকজন ছিলেন, মানে নিরাপত্তা বাহিনীর লোকজন ছিলেন, ওদের সাথে আমাদের কথাবার্তা হয়। ওনারা যা বলেন কীভাবে আপনারা কাজটা করতে চান, আমরা ওনাদের সাথে আলোচনা করি, এবং ওনারা আমাদেরকে পুরোপুরিভাবে আমাদের পাশে থাকবেন, সহায়তা করবেন, এইভাবে ওনারা আমাদেরকে শেষ দিন পর্যন্ত সাহায্য সহযোগিতা করে গেছেন। আপনি যে কিভাবে মুক্ত করলেন সেই গল্পটা আমরা শুনছিলাম, কিন্তু আপনাদের আসলে সার্বিক পরিস্থিতিতে আপনাদের কি আশা ছিল যে শেষ পর্যন্ত এই জাহাজটা মুক্ত করতে পারবেন? হ্যাঁ, প্রথম যেদিনে ওরা জাহাজটা নিল, নেওয়ার পরে তো ওরা তার আড়াই দিন পরে 12 তারিখে জাহাজটা নিল, 14 তারিখে জাহাজ ওখানে পৌঁছালো। জাহাজ ওখানে পৌঁছানোর পরে 14 তারিখে প্রথম আমাদের জাহাজ থেকে ওরা আমাদের সাথে কমিউনিকেট করলো। কমিউনিকেট করার পরপরই ওদের প্রথম ভয়েস টোন, যেহেতু আমার একটা অভিজ্ঞতা ছিল, টোন বুঝে আমার কাছে মনে হয়েছিল যেন হয়তো তারা একটু এবারে নেগোসিয়েশনটা বা কথাবার্তাটা একটু সহজ হবে। ওইভাবেই আমি প্রথম দিন থেকে খুব আশাবাদী ছিলাম, খুব তাড়াতাড়ি হয়তো এখানে একটা সমাধান করতে হবে। অবশ্যই এখানে কিছু জিনিস আমাদেরকে করতে হয়েছে, কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে, যেটাই হোক, শুধুমাত্র আমাদের ক্রুদের ইয়েতে। কারণ জাহানমনির ব্যাপারে যখন 100 দিন পরে আমাদের বেশ কিছু জিনিস আমরা পরে রিয়েলাইজ করলাম আমাদের ক্ষতি হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে পানিটা। যখন নাকি পানির স্বল্পতার কারণে ক্রুরা সাফার করে, একই সাথে আমার জাহাজের মেশিনেরও সাফার করে। যখন নাকি আমাদের ফ্রেশ ওয়াটার শেষ হয়ে গেছিলো জাহানমনিতে, তারা সি ওয়াটার ব্যবহার করেছে। সি ওয়াটার ব্যবহার করতে আমার পুরো জাহাজে পুরো সিস্টেমটাতে একদম সল্ট এসে ইট ওয়াজ মানে খুবই খারাপ একটা সিচুয়েশান। তো আমাদেরও একটা তাগিদ ছিল যত তাড়াতাড়ি সময় পানি থাকা অবস্থায়, মজুদ থাকা অবস্থায় আমি যেন জাহাজটাকে বের করতে পারি, ক্রুদেরকে বের করতে পারি। ঠিক ওই অ্যাঙ্গেলে ওদের সাথে কথা বলেছি প্রথম দিন থেকে। উই আর অলসো পজিটিভ, তারাও একটা পজিটিভ ছিল। আর বাকি যেটা নাকি ছিল সেটা হচ্ছে গিয়ে কন্টিনিউশন অফ মানে কোনো ইন্টারাপশন ছিল না আমাদের কমিউনিকেশন। দ্যাট ওয়াজ দ্য মানে কী বলবো, সবচাইতে বলতে পারেন আমাদের জন্য ভাগ্যের একটা বা সৌভাগ্যের একটা বিষয় ছিল। আমাদের ধারণা ছিল আমাদের রাত্রে 10টা, কারণ আমি কেউ এটা জানতো না, একমাত্র আমি জানতাম, হয়তো রাত্রে ম্যাক্সিমাম 11টার ভিতর সবাই চলে যাবে। কিন্তু 10টার পর থেকে তাদের সাথে আমার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। সেটা কেন? এটাই বলছি, 10টা থেকে 3টে, আড়াইটা, প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা, এটা আমার জন্য ছিল বলতে পারি একটা নাইটমেয়ার। ওদের কেন পরে আমি জানতে পারলাম যে ওদের 4টা জাহাজ 10টায় মানে আমাদের সময় 10টায় চলে যায়। বাকি যে 5টা বোট ছিল, 5টা বোট দিয়ে ওরা নামতে পারছিল না, কারণ
নেভির যে পেট্রোল বোটটা ছিল ওটা কাছাকাছি চলে আসছিল বারবার। আচ্ছা, ইউরোপিয়ান নেভি। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি চলে আসছিল। তো ক্যাপ্টেন সাহেব অনেকবার চেষ্টা করেছেন ইউরোপিয়ান নেভিকে স্টপ করতে পারো, তুমি একটু দূরে থাকো, আমরা ওরা যেন চলে যায়। বাট ওরা হয়তো জিনিসটাকে একটু মানে চাচ্ছিল যে যদি নাকি মানে আরেকটু কাছাকাছি থেকে যদি কোনো ওদের হয়তো কোনো প্ল্যান থাকতে পারে, দ্যাট আই ডোন্ট নো। তো ওরা ওই সুযোগটা দিচ্ছিল না, যার জন্য নাকি আমি বাধ্য হয়ে ওই সময় কয়েকবার আমার ওই যে বললাম কমান্ডার মাকসুদ আমাদের ইয়ের, ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে, কারণ যেহেতু ওনারা সরাসরিভাবে সরকারিভাবে ওদের সাথে যোগাযোগ করতে পারে, আমাদের রিকোয়েস্টে যদি ওরা এখন চলে যাক না, হয়তো ওরা একটা পর্যায়ে এমনও থ্রেট করছিল যে ওরা যদি নাকি সেফলি যেতে না পারে আমার 4-5 জন নাবিককে সাথে নিয়ে যাবে। এটা কিন্তু আমি কারোর সাথে ওইভাবে বলার মতো তখন ইয়ে হয়নি, বলিও নেই, কারণ সবাই নার্ভাস হয়ে যাবে। তো মাকসুদ সাহেব ওদের কাছে মেইল পাঠিয়েছে, মেসেজ পাঠিয়েছে, রিকোয়েস্ট করে তোমরা একটু দূরে সরে যাও, কিন্তু এইটা আসলে হতে আরও সময় নেয়। আর আমি তখন রাত্রে প্রায় আমাদের সময় রাত্রে 1টা-1:30 হবে, আমি ওনার সাথে কথা বলছি, উনি আমাকে রেসপন্ড করছে। ইট ওয়াজ এ স্লিপলেস নাইট, ইট ওয়াজ নাইটমেয়ার ফর মি অলসো। ওনাকে যখন জানাচ্ছিলাম, আর আমার সুবিধা বা একটা অ্যাডভান্টেজ ছিল, কমান্ডার মাকসুদ আমরা দুজনই ক্যাডেট কলেজের ছেলে, ও আমার জুনিয়র, তো ওকে আমার বিরক্ত করতে আমার কোনো মানে দ্বিধা হচ্ছিল না। ও বলতে মেরিল ভাই দেখেন এটা কীভাবে ইয়ে করে, ফাইন। তো আলটিমেটলি ওনাদের কথা শুনে নেভি পেছনে যায়। এরপরে ওরা 4টা, বাকি 5টা বোট ছিল, 4টাতে করে নেমে যায় ওদের আর্মস নিয়ে, কিন্তু তারা 5 জন জলদস্যুকে জাহাজে রেখে যায় এবং প্রতিটা লোককে ক্যাপ্টেন থেকে শুরু করে সবাইকে বন্দিদশা বলতে মানে ব্রিজে রেখে দেয়, 5 জন আর্মস নিয়ে থাকে। ওই 4টা বোট গেলে ওদের কথা ছিল ওরা যদি সিগন্যাল যে সরে গিয়ে উই আর ওকে, তোমরা নেমে আসো, তাহলে নেমে আসো, অর্থাৎ তাদের আসলে ইন্টারসেপশন থেকে কেউ করে ইন বিটুইন, স্টিল জাহাজের কন্ট্রোলটা তাদের কাছে থাকবে। বাট ফর্চুনেটলি তারা সুন্দরভাবে ওখানে চলে যায় উইদাউট এনি মানে ইনসিডেন্ট। এরপরে ওরা সিগন্যাল দিলে 5 নম্বর বোটটা 5 জন পাইলট নিয়ে চলে যায়। দ্যাট ওয়াজ রাত্রে 3:08। ওরা নেমে যাওয়ার পর ক্যাপ্টেন সাহেব বললো যে আলহামদুলিল্লাহ স্যার উই আর এভরিবডি গন। আমি সবার সাথে কথা বললাম, মরালি যা বলার বললাম যে এখন নেভিকে ডাকো, নোঙ্গর তুলে রওনা হয়ে যাও, এবং দে স্টার্টেড দ্যাট ওয়ান। তো ওই সময়টা ছিল বলতে পারেন পুরো খুবই একটা নার্ভাস অ্যান্ড আনসার্টেন পিরিয়ডে ছিলাম আমরা। এমনিতে তো মনে করেন প্রায় 36 আওয়ারের কোনো ঘুম নেই, কিছু নেই, মানে ঈদের দিন থেকে শুরু করে পুরো সিচুয়েশানটা। ও তো দ্যাট টাইম ওয়াজ ভেরি ভেরি মানে খুব কষ্টের বা একটা সময় গিয়েছিল, একটু ধৈর্য দেখানো বা ইয়ে দেখানো। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা একটা ভিডিওতে দেখলাম যে জলদস্যুরা নেমে যাওয়ার পরে যখন ক্রুরা যখন জাহাজে ভিতরে ঘুরতেছিল, আমরা এরকম একটা ভিডিও দেখলাম যে সেখানে নানা ধরনের একেবারে তছনছ অবস্থা, খুব বিধ্বস্ত অবস্থা। এই চিত্রটা কি আসলে আপনারা দেখেছেন যে ওরা জাহাজের অনেক জায়গায় ক্ষতি করেছে সম্ভবত এরকম? ডেফিনেটলি, আমি বললাম না আপনারা জানার আগে দেখার আগে এটা আমি দেখেছি, কিন্তু আমি আপনাকে শেয়ার করি না। শেয়ার করে যেহেতু আমি রিলেভেন্ট মনে করি না, কারণ ইট ইজ এ পার্ট অফ লাইফ। আমার জাহাজটা ইজ সার্টিফাইড ফর 23 পারসনস। আমাদের 23 জনের বাইরে ওরা আরও 65 জন ছিল। কোথাও না কোথাও থাকতে হবে, খেতে হবে, টয়লেট করতে হবে না? তো স্বাভাবিক, আর তারা যেহেতু ভেরি আনরুলি বলবো, এবং তাদেরকে কেউ কন্ট্রোল, এক জায়গায় হয়তো 10-12 জন বসে আছে, 10 জন বসে এখানে সিগারেট খাচ্ছে, খাচ্ছে বিভিন্নভাবে জিনিসটাকে। তো তখন যে মানে জাহাজের যে কন্ডিশনটা, ওটা আসলে আমাদের মানে প্রকাশ করা বা ক্যাপ্টেন সাহেবের প্রকাশ করা কোনো সম্ভব ছিল না, কারণ যখনই এটা আমরা প্রকাশ করতাম ওরা হয়তো আরও অ্যাংরি হতো। তো যেহেতু বের হওয়ার পরে যেটা ছিল যে সিচুয়েশানটাতে আমি জানি প্রত্যেকটা এবং ওখানে আমাদের কিছু ফার্নিচার ওরা ভেঙে ফেলেছে, কিছু ম্যাট্রেস নষ্ট হয়ে গেছে, তো আমরা সব কিছু দুবাই গেলে ঠিক করে দেবো ইনশাল্লাহ। আর ক্যাপ্টেন সাহেবরা জানেন বাই দিস টাইম, যেহেতু ওনারা এখন ওরা চলে যাওয়াতে জাহাজটা ক্লিনিংয়ে যা যা দরকার ওই ক্লিনিংগুলো করবে, ওটার জন্য এক্সট্রা ওনাদেরকে কিছু আমরা অবশ্যই বোনাস দেবো ফর ডুইং দিস এক্সট্রা জব। একটা বিষয়, উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে এই যে আমরা জানি যে 2010-এর যে এমবি জাহানমণি এবং 2024-এর যে এমবি আবদুল্লাহ, দুটি ঘটনা মুক্তির নেপথ্যের যে মানে কারিগর আমরা বলতে পারি সেটা হচ্ছে আপনি, এবং এটা এক ধরনের বিরল ঘটনাও বলা যায়। আপনার অভিজ্ঞতাটা আসলে শুনতে চাই, আগের ঘটনা এখনকার ঘটনা, কোন নতুন নতুন অভিজ্ঞতা হলো আপনার? প্রথম অভিজ্ঞতা হচ্ছে কি, আপনার জাহানমণির সময় কিন্তু আমি তখন সরাসরি KSRM-এর চাকরি করতাম না,
আমি তখন একটা জার্মান কোম্পানিতে চাকরি করতাম, জার্মান শ্যান্ডলার ইটস এ ক্লাসিফিকেশন সোসাইটি। যখন নাকি তাদের এই সমস্যাটা বা এটা হলো, তখন ওরা আমাকে অনুরোধ করলো, আমি তখন আমার কোম্পানির পারমিশন নিয়ে ওদের সাথে জাহানমণিতে ব্যাপারে কাজ করি। এবং জাহানমণিতে কাজ করার পরে জাহানমণির কাজটা যখন শেষ হলো, তো ওনারা আমাকে ফার্দার রিকোয়েস্ট করলো কন্টিনিউ করতে। দেন আই টুক সাম টাইম, 2-3 মাস সময় নিয়ে এরপরে আই জয়েন দেম এই গ্রুপের সাথে। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আপনার তখন যে জাহাজটা যখন ছিল, তখন কমিউনিকেশন অনেক উইক ছিল। এবার যেমন কি আমরা হোয়াটসঅ্যাপে প্রতি মুহূর্তে যোগাযোগ করতাম, তখন এটা করতো না। স্বাভাবিকভাবে তখন আমি খুবই একটা বলতে পারেন যে 2 দিন 4 দিন 7 দিন বসে আছি ওদের কলের জন্য, ওদেরকে পাচ্ছি না। কিন্তু এবার ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট। জাহাজের লোক থেকে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারতাম না জাহানমণিতে, আনলেস ওরা পাইলট কমান্ডার অ্যালাউ না করলো। এখানে কিন্তু আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে জানতাম। এটাতে স্বাভাবিকভাবে ওখানে টেনশন হচ্ছে, এখানে টেনশন অনেক কম হতো। সবচেয়ে সেন্সিটিভ বলবো না, মানে ইয়েটা ছিল যে ওখানে আমাদের চিফ ইঞ্জিনিয়ার যিনি ছিলেন, আল্লাহ ওনাকে বেঁচে না, উনি মারা গেছেন কিছুদিন আগে, ওনার ওয়াইফ ওখানে ছিলেন। ওখানে একজন লেডি ছিল, এখানে 26 জনের একজন লেডি ছিল। তো ওইটাও আমাদের জন্য খুব একটা, কারণ উনি কতটুকু প্রেশার নিতে পারবেন, ওইটাই ছিল আমাদের জন্য খুব বড় একটা মানে টেনশনের বিষয় ছিল। আর এখানে তো ওইটা ছিল না, এখানকার ছেলেপেলেরা আর তখন ওখানে আরেকটা অভিজ্ঞতা যেটা ছিল, ওখানে আমাদের অনেক লোকজন হলো, তখন আমরা দেখলাম যে ওদের প্রতিদিনই কিছু না কিছু ফিজিক্যাল প্রবলেমের কথা ওরা পাঠাতো। কারো চোখে প্রবলেম, কারো এটা হার্টে প্রবলেম, বিভিন্নভাবে কথাগুলো বলতো। এবং আমরাও কেন জানি তখন পুরো ওদের মেডিকেল হিস্ট্রিটার সম্বন্ধে আইডিয়া ছিল না। আইডিয়া মানে কি, খুব একটা আমরা প্রিপেয়ার ছিলাম না, বা হয়তো আমাদের চেকিংও ভুল থাকতে পারে, বা থাকতে। কিন্তু এই জাহাজের বেলায় আমরা প্রতিটা লোকের মেডিকেল হিস্ট্রি জানতাম, কারণ এই 11 বছর আমরা অনেক ডেভেলপ করেছি। এবং জাহানমণির পর আমরা কিন্তু আমাদের কোম্পানিতে একটা ফুল টাইম ডক্টর নিয়েছি। আমাদের লোকজনের চেক আপ থেকে শুরু করে আমরা বাইরে না দিয়ে ও চেক আপ করতে, ল্যাবেটে রিপোর্টগুলো। ওই হিসাবে আমাদের আরেকটা স্বস্তি ছিল যে এখানে ইনশাল্লাহ আনলাইক মানে জাহানমণি ও নতুন কোনো মানে ফিজিক্যালি কোনো কিছু হওয়ার মতো ওরকম কোনো সিচুয়েশান নাই, যেটা জাহানমণিতে আমরা দেখেছিলাম আর কি। আর সবচেয়ে যেটা নাকি আছে, জাহানমণিটা ছিল আমাদের জন্য আরেকটা যে জাহানমণি পোর্ট অফ রিফিউজ আমরা যেটা বলি, ইয়ের পরে অর্থাৎ সোমালিয়ার পরে ওমানে যায়। তখন কিন্তু ওমান, দুবাই, সিঙ্গাপুর কোথাও আমাদের ভিসা ছিল না, বাট অন এন স্পেশাল কেস ওমানে আমাদের জাহাজ যায়। এবং জাহাজ ওমান থেকে যাওয়ার কথা কোথায়, ইউরোপ। আর এইবার হলো গিয়া দুবাইতে জাহাজটা যাওয়ার। এই জাহাজটা আসলে কোনোভাবে কি রেস্কিউ করার কোনো সুযোগ কি ছিল? যেমন ইন্ডিয়ান নেভি বা ইউরোপিয়ান নেভি ওরা নানাভাবে আমরা যতটুকু জানি চেষ্টা করেছে। শুনেন, অবশ্যই সুযোগ ছিল। যদি আমি ওই যে বললাম যে ওনারা জাহাজ ছেলে যে ওদের মতো যদি ইরেসপন্সিবল হইতাম, সত্যি কথা বলতে ওদের মূল উদ্দেশ্য হলো টু গেট ব্যাক দেয়ার মানি, জাহাজের যে খরচটা বা জাহাজের দামটা পাওয়া। আমাদের বেলায় ছিল জাহাজের বেলা আমাদের ক্রুদের জীবন। এবং আমাদের কাছে ওদের খালি একটাই কাগজের দরকার ছিল, দ্যাট উই গিভ দেম দ্য কনসেন্ট টু টেক দ্য নেসেসারি টু রেস্কিউ দ্য ভেসেল। এইটা যখনই আমাদের কন্ডিশনে আছে, স্বাভাবিকভাবে আমরা কোনো অবস্থাতে ক্রুদের সামান্যতম যেন রিস্ক নেওয়ার ব্যাপারে আমরা পুরোপুরি আমরা রাজি ছিলাম না, আমাদের সরকারও রাজি ছিল না। এবং কম্বাইন্ডলি উই কুড সাকসিড টু স্টপ দিস পিপল নট গোয়িং টু ফর দিস এনি মিলিটারি বা কোনো ফোর্স আমরা যেতে ওদেরকে বিরত রাখতে পেরেছি। এই যে আপনাদের দুইটা অভিজ্ঞতার প্রেক্ষিতে আপনারা আসলে এখন ভবিষ্যতে কি চিন্তা করছেন? এই যে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা বা সেফটি সিকিউরিটি যাই বলেন না কেন, সার্বিক একটু যদি আপনাদের অবস্থানটা একটু বলেন। আমি বলি, আমাদের বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের কাছে 24টা জাহাজ আছে। আমাদের হাইয়েস্ট নাম্বার অফ শিপস উই ওন। আমাদের জাহাজগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় চলাচল করে, বিভিন্ন জায়গার নিয়মকানুন বিভিন্ন ধরনের, বিভিন্ন জায়গার রিস্ক বিভিন্ন ধরনের। যেমন কি আমাদের আজকে জাহাজটা হাই রিস্ক এরিয়ার বাইরের পর তারা এখন ওয়ার রিস্ক এরিয়ার ভিতরে, ওয়ার জোনের ভিতরে। ওইটাও কিন্তু একটা হাই রিস্ক এরিয়াতে আমাদের লোকজন বাইরে দেখে, লোকজন চুরি মানে চোর আছে কিনা বাইরের দিকে দেখে, বা ডাকাত দেখে, বাইরে যাওয়ার আছে। আর ওয়ার জোনে তাদেরকে কেবিনে থাকতে হয়, যেন একটা গুলি টুলি পড়লে যেন ইনজুর্ড না হয়। তো দুইটা দুই ধরনের রিস্ক। এখন এই ঘটনাতে জাহানমণিতে যেটা ছিল, জাহানমণির সময় আমাদের ওই যে আপনাকে যেটা বললাম বিএমপি বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস তখনও ছিল। তখন ছিল রিভিশন 1,
এখন হলো রিভিশন 5। দিস ইজ দ্য চেঞ্জ। ওখানে নতুন কতগুলো জিনিস এসছে। হাই রিস্ক ক্যারিয়ারতে ঢুকা এবং এই বেসমেন্ট প্র্যাকটিসটা হচ্ছে গিয়ে বেসিক্যালি হাই রিস্ক ক্যারিয়ার জন্য। তো এই যে চেঞ্জটা আছে ওই চেঞ্জটা আমরা অবশ্যই আপগ্রেড করছি অ্যাকর্ডিংলি উইথ দ্য চেঞ্জেস। আর সেটার পরে আমাদের যেটা নাকি আছে আর্ম সলিউশন, যেটা নাকি আপনারা সবাই বলে থাকেন আর্ম গার্ড বা ইয়ে, এটা যেহেতু জাহানমনির সময় অনেক বেশি অ্যাভেলেবল ছিল, এখন এটা কমে এসছে। 5টা পয়েন্ট থেকে খেলে ওরা পিক আপ করে ওয়ার্ল্ড ওয়াইডে। আগে অনেকগুলো পয়েন্ট ছিল। ওইটার যে একটা ইস্যু আছে যেটা নাকি এখন আমরা চাইলেও সরাসরি নিতে পারি না আনলেস উই প্ল্যান ইট মাচ আর্লিয়ার, এবং ঠিক ওই রুট দিয়ে অনেক সময় দেখা যায় আমগার দিতে গেলে আমি কিন্তু ওদের রিস্কের ভিতর দিয়ে যাই। ওটা পারে তো আমাকে তার আগে যদি ধরে ফেলে কে দায়িত্ব নেবে? তো কিছু জিনিস রয়ে গেছে। তো ওইটা একটা জিনিস, এই জন্য আমরা যে নতুন যেটা নাকি এসেছি সেটা হলো কি আনআর্মড সলিউশন। আনআর্ম সলিউশনটা বেসিক্যালি এটাকে বলা হয় আমার জাহাজটাকে আরেকটা কোম্পানির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি, যারা নাকি উপর থেকে পুরো জাহাজের সারাউন্ডিং কন্টিনিউয়াস বেসিসে স্ক্যানিং করে। আবার বলি স্ক্যানিং ইজ ইলেকট্রনিক টেকনোলজি। স্ক্যানিং করে আমাদেরকে, এবং ওদের আন্ডারে 15, 20, 30টা জাহাজ একসাথে থাকে সবসময় মনিটরিং আন্ডারে। তারা কন্টিনিউয়াস জাহাজটাকে মনিটর করে, এবং কোথাও যদি কোনো ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন বা কিছু দেখে সাথে সাথে তারা জাহাজকে বলে যে আর ইজ এন ইনসিডেন্ট বা একটু ইয়ে আছে, তো ইউ বি কেয়ারফুল। এই যে কন্টিনিউয়াস স্ক্যানিংটা, আমরা কিন্তু জাহাজকে কন্টিনিউয়াস মনিটরিং করি, বাট আমি আশেপাশে অন্য জাহাজকে মনিটরিং করতে পারি না, বাট গার্জিয়ান আশেপাশে সব জাহাজকে করতে পারে। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।